আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হাসপাতালে গেছেন, তার স্ট্রোক হয়েছে। এই যে তিনি বক্তৃতা দেন, এগুলো আসলে উনি দেন না, এগুলো এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস ক্লোন করে করা হয়। আবার হঠাৎ করে কে যেন বলল নেত্রীর স্ট্রোক করেছে। তো এই নিউজগুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া। এবং আমার মনে হয় তারা কিছুটা সফল, কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই নেত্রী কি আসলেই অসুস্থ, নেত্রীর নাকি স্ট্রোক হয়েছে ভাই, বলে অনেকে আবার কেঁদে দেয়। আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশাস চলে যাচ্ছেন, নেত্রী নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন, জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই যে এই গুজবগুলো রটানো হয় এবং আওয়ামী লীগের অনুসারী অনেকে এই গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায়। আচ্ছা, আমাকে বলুন, নেত্রী কেন মরিশাসে যাবে, নেত্রী কেন তৃতীয় দেশে যাবে, নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেসার করবে? জাতিসংঘের কি সেই রাইটস আছে, সেই ক্ষমতা আছে? এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তো একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই, জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কোনো চেষ্টাই করবে না। সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন, কষ্ট পান, তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে, আপনিও আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি পৃথিবীর সেরা জীব, আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না? শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয়, সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে, সেটা ফেসবুকের ওই চাপাবাজ মিথ্যুক ইউটিউবারদের কাছে শুনতে হবে না। জাতিসংঘের ক্ষমতা কি, এটা আপনাকে জানতে হবে। এই এত কথা কেন বললাম? গতকাল এনডিটিভির যিনি সিইও রাহুল কানওয়াল, উনি খুব বিখ্যাত, উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক। তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সওয়ালের, এবং জয়সওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে। প্রথমত হলো যে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন, এটি তার সিদ্ধান্ত, তিনি ভারতে কতদিন থাকবেন। তার মানে এই যে আপনারা মরিশাসে পাঠাচ্ছেন, তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন, এই সাক্ষাৎকারে জয়সওয়াল যে কথাটা বললেন, এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না? এবং জয়সওয়াল আরো বলেছেন যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল, সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে। অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন, সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা, এই পরিস্থিতি যেন আর না ঘটে, এবং ভারত সেটা চায় না, এবং ভারত সে লক্ষ্যেই কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপির, কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে। 2014 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, আবার 2024 সালের নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি। তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা কমে যায়। আজকে যে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটা পায়তারা করা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। সুতরাং জয়সওয়াল বলেছেন যে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে বর্তমান সরকারের উচিত যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করার, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার। এবং ভারত মনে করে যে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত যে সরকারটি আসবে, তার সাথে ভারত কাজ করবে। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয়, সেই নির্বাচন তো ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন। এবং মেসেজ হলো বাংলাদেশ সরকারের কাছে যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, লেভেল প্লেইং ফিল্ডে সবার অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। সো দিস ইজ
ভেরি ইম্পর্টেন্ট, যারা ভারত কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন, তাদের জন্য এই জয়েশ রাওয়ালের এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্লাস বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, কিংবা আমার ধারণা ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন, যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে বলে আমার ধারণা। আরেকটা বিষয় হলো যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল 17 মিনিট। তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা। আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি, তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন, এই যে রাশিয়ার সাথে মিটিং করলো, আমেরিকা মাইন্ড করবে কিনা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে, আমেরিকা কি মাইন্ড করেছে? শেখ হাসিনার সাথে পুতিনের, রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে? এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো, পুতিন ভারত সফর করলো, ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটু পান থেকে চুন খুসলেই তো ট্রাম্প টুইট করেন, এক্স হ্যান্ডেলে, তার ট্রুথ সোশ্যালে তিনি নানানভাবে টুইট করেন। পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন, কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন, অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড, পুতিনও আমার ফ্রেন্ড। এবং এই যে পুতিন ভারত সফরে আসছে, এখানে তো আমেরিকারও একটা এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইউক্রেন। পুতিন মোদিকে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে। সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে, এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই, পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। তো ভারত একটা ব্যালেন্স করছে, ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এমনকি শেখ হাসিনার অফিসের লোকজনও এই মিটিংটার ব্যাপারে জানেন না। এবং শেখ হাসিনা যে পুতিনের সাথে মিটিং করবেন, এর আগে 2রা ডিসেম্বর জয়সওয়ালের সাথে 1 ঘন্টা 20 মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার 1 ঘন্টার একটা মিটিং হয়েছে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। এই মানে এখন চেষ্টা করা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি, তারা এক হয়েই কাজ করছেন। বাংলাদেশের কিছু বিষয়ে তারা মানে ঐকমত্যে পৌঁছেছেন, যেটা আমরা এখনো হয়তো ওভাবে জানি না বা প্রকাশ্যে আসেনি। সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে, এবং বর্তমানে খালেদা জিয়ার বিদেশ সে চিকিৎসা নিয়ে, বিশেষ করে লন্ডন যাত্রা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং পুরো বিএনপি রাজনীতি এখন খালেদার এই ট্রিটমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে। যদিও তারা 300 আসনে নমিনেশন ঘোষণা করেছে, কিন্তু একটি অসমর্থিত সূত্র বলেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর জন্য দাবি তুলতে পারে বা আন্দোলন করতে পারে। এই যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা, খালেদা জিয়া আদৌ লন্ডন যাবেন কিনা, আবার একজন দেখলাম একটা ফটোকার্ড বেরিয়েছে, খালেদা জিয়া তার পুত্রবধূ ডক্টর জুবায়েদাকে অনুরোধ করেছে তিনি বিদেশে চিকিৎসা করতে যান না। তো প্রশ্নই উঠেছে, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় খালেদা জিয়ার অবস্থা কি যে তিনি তার পুত্রবধূর সাথে এইভাবে কমিউনিকেট করতে পারছেন। তো এটাও সম্ভব কিনা, এটা কিভাবে করেছেন, এগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে, তখন বরিশালের নাজিরপুরে সৌহার্দ্য নামে একটা ব্রিজ, সেই ব্রিজ নির্মাণাধীন ব্রিজ, সেটাকে উদ্বোধন করা নিয়ে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সে অনলাইনে উদ্বোধন করতে গিয়েছিল। তো এই যেহেতু এই সেতুটার নামকরণ করা হয়েছিল সৌহার্দ্য, কিন্তু তারা বলেছে না, এই সেতুর নাম হবে 36শে জুলাই। এটা জানা মাত্রই পুরা উদ্বোধনী অনুষ্ঠান স্থলে চেয়ার ছোড়াছুড়ি, গালাগালি, মারধর, ধাক্কাধাক্কি, পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছে। এটা শুধু নাজিরপুরের ঘটনা না, এটা সারা বাংলাদেশের চিত্র।
যে মানুষকে প্রতারণা করে যেসব ছাত্র সমন্বয়করা হিরো সেজেছিল তারা আজকে জাতির কাছে ভিলেন হিসেবে পরিণত হয়েছে। এবার হচ্ছে পুতিন হাসিনা বৈঠক, যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে। হাসিনার সঙ্গে পুতিনের কি সত্যিই দেখা হয়েছে না দেখা হয়নি, বাকি যেটা রয়েছে এটার আমি ক্লারিফিকেশন দিচ্ছি। এবং আমার ওই সূত্রপুত্র বলে না, আমি ডিরেক্টলি বলে দিই অমুক লোকটা আমায় বলেছে। আমি সূত্রের ওই সমস্ত গোপন রাগ ঢাক করি না। আমি খুব সোজা সরল মানুষ। আমি বলি যেটা আমি বলতে পারবো সেটা আমায় বলবেন, যেটা বলতে পারবো না আমায় বলে দেবেন, সেটা আমি বলবো না। কিন্তু সূত্র জানায়নি, সূত্র কনফার্ম করেনি, এ সমস্ত ঢপবাজি আমি করি না। আজ এগুলো বলার প্রয়োজন হয়েছে, কারণ এগুলো না বললে পরে আপনাদের স্মৃতিটা উস্কাতো না। মনে হচ্ছে আমি যেগুলো বললাম পরপর সব কটা মিলিয়ে দেখুন। এবার হচ্ছে বাংলাদেশ আক্রমণ, সেটা শুধু সময়ের অপেক্ষা। এবার আমি মাঝে মাঝে একটা কথা বলি, আপনাদের দেশে না একজনকে আমার খুব পছন্দ হয়, যিনি বিদেশের কূটনীতি, বৈদেশিক কূটনীতিটা বোঝেন, রাজনীতিটা বোঝেন। আপনারা তাকে যতই গাল মন্দ করুন, তার সঙ্গে আমার চেনা নেই, পরিচয় নেই, কিছু নেই। তিনি একটা খবর কিন্তু করেছেন যে এটা সত্যি কি মিথ্যে, তো অন্য টাইটেল দিয়ে করেছেন। তিনি হচ্ছেন গোলাম মওলা রনি, তিনি কিন্তু করেছেন এবং তার খবরের কিন্তু ভিত্তি আছে। উনি কিন্তু এটাকে অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। অস্বীকার কিন্তু কেউ করছে না, কিন্তু বলছে আমাদের সূত্র জানায়নি। যখন সূত্র জানাবে তখন সবাই যখন বলতে লেগে যায় তখন বলবে আমার সূত্র জানায়নি। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে আমার বহুদিনের আলাপ। গতকালকে আমি বিক্রমকে ফোন করেছিলাম, বিক্রমকে ফোন করে বলেছিলাম দেখুন দেখুন আপনি যেটা পারবেন, যেটা আমি বলতে পারবো সেটা আপনি বলবেন, যেটা বলতে পারবো না সেটা আপনি বলে দেবেন, সেটা আমি বলবো না। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই শেখ হাসিনার বৈঠক পুতিনের সঙ্গে, এইটার নির্যাসটা কি। তিনি আমায় যা যা বলেছেন অফিসিয়ালি আমি আপনার ভারতবর্ষের পক্ষ থেকে এটা জানাচ্ছি, অফিসিয়ালি, যেটা যদি এদিক ওদিক হয় তাহলে ভারতবর্ষের যারা মন্ত্রী আছেন, যারা আমলা আছেন, বিশেষ করে যার নাম করে আমি বলছি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি আমার গলা টিপে ধরবেন। কারণ আমার ভিডিও সর্বত্র দেখা হয় এবং মনিটর করা হয়। এখন ব্যাপার হচ্ছে এবার কতগুলো মানে এই বৈঠকের আগে প্রিভিয়াসলি কি কি হয়েছে আপনারা শুনুন একে একে। আমি আপনাদের বলে যাচ্ছি প্রিভিয়াসলি কি কি হয়েছে। নভেম্বর মাসে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর কয়েকজন রাশিয়ার মস্কোতে ভিজিট করেন। তাদের মধ্যে কে আছেন জানেন? তাদের মধ্যে আছেন পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, মোহাম্মদ আরাফত তার সঙ্গে গেছিলেন, আর গেছিলেন 3 জন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, আর একজন সাংবাদিক গেছিলেন, তার নাম হচ্ছে তপন আনন্দ। এনারা মস্কোতে গিয়ে পুতুল এবং এই টিমটা পুতিনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন এবং পুরো ব্যাপারটাকে জেনে আসেন। এইবার পুতিন এসছেন কবে? 4 তারিখে। এবার আসুন 2 তারিখের ঘটনা। 2 ডিসেম্বর সাইমা ওয়াজেদ পুতুল, ডিফেন্স সেক্রেটারি, আমাদের ডিফেন্স সেক্রেটারি এবং আমাদের ডিফেন্স মিনিস্টার ডক্টর জয়শঙ্কর, এই 3 জন গিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। এই জন্য দেখা করতে, তাকে ব্রিফ করতে যে পুতুল যেটা ওখান থেকে শুনে এসছে আর জয়শঙ্করজি যেটা জানেন যে কি ব্যাপারে কথা হতে পারে, কারণ আমাদের ব্যাকডোর চ্যানেলে অনেক কথাই হয়, এগুলো আমরা জানি। মানে জয়শঙ্করজির কথা বলছি, তারা বলেন এটা আমরা জানি। তারা পুরোটা ব্রিফ করে দেন যে এই ব্যাপারে কথা হতে পারে, আপনি এর মতো করে তৈরি করে রাখুন। যেটা হয় সাধারণতভাবে হয়, মানে যারা রাষ্ট্রনেতা থাকে তাদেরকে আগে থেকে ব্রিফ করে দেওয়া হয় যে এই বলতে হবে, এই ব্যাপারে আলোচনা আছে,
মিনিস্ট্রিকে দেওয়া হয়, সেই মিনিস্ট্রির উপরে তিনি কথা বলবেন। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো মতো জানেন, ফলে তার পক্ষে অসুবিধাজনক কিছু নেই। এখন এই যে আপনাদের কথাটা কি হলো, মেইনলি কথা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সুরক্ষা এবং অর্থনৈতিক, বাংলাদেশে নিয়োজিত তার রাশিয়ান অর্থনৈতিক সুরক্ষা, বিশেষ করে রূপপুর পরমাণু কেন্দ্র। রূপপুর পরমাণু কেন্দ্রের 90%, যেটা গোলাম মাওলা রনি যেটা আন্দাজ করে বলেছেন, আমি সেটাই বলছি, যেটা আলোচনার মধ্যে এটা ছিল। তাই আমি বলি, এই লোকটাকে আপনারা যতই গালাগাল করেন, আমি কিন্তু লোকটাকে ভালোবাসি, লোকটা কিন্তু বিদ্বান। আর যাই হোক, লোকটা কিন্তু বুদ্ধিমান এবং বিবেচক মানুষ। যাই হোক, আমি তার খ্যাতি করতে বসিনি, কারণ তাকে আমি চিনি না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি উপমা দিচ্ছি, বোঝেন যিনি, তিনি কিন্তু বোঝেন, ওই ফালতু ফাঁকা আওয়াজ মানেন না। তো রূপপুর পরমাণু কেন্দ্রের 90% যে কাজটা হয়েছে, বাকি যে 10% কাজটা বাকি আছে, সেই 10% কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া তার টাকাটা তুলতে পারছে না। ধরুন একটা ব্যবসায়ী টাকাটা ঢেলেছে, টাকাটা তো তুলবে, এ তোলার মতো অবস্থায় নেই। আর নতুন করে ওখানে যে করবে, যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে বিজ্ঞানী আসছে, টেকনিশিয়ান আসছে, ভারত থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না। ফলে রূপপুর পরমাণু কেন্দ্র ওটাকে চালু করতে গেলে এবং ওটাকে শেষ করতে গেলে এবং চালু করতে গেলে যে সময়টার দরকার, সে সময়ে একটা সুস্থির আইন শৃঙ্খলা, একটা সুস্থির সরকার দরকার। ফলে সুস্থির সরকার গড়ার পক্ষে যা যা দরকার সেটা রাশিয়া নিজে মাঠে থেকে করবে। মাঠে থেকে করবে মানে বুঝে নিন, মাঠে থেকে করবে, এর বেশি আমি কিছু বলবো না। কারণ স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আমি কিছু বলবো না, এটা আমি কথা দিয়েছি, আমি বলবো না। মাঠে থেকে করবে। এবার তার অর্থ কি হতে পারে আপনারা বুঝে নিন। আচ্ছা, আনঅফিসিয়ালি আমি আপনাদের বলতে পারি, আনঅফিসিয়ালি বলতে পারি, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজির একটা অংশ, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের যখন যখন ভারত যুদ্ধ হয়, সেই সময়তে যা করেছিল ভারতীয় সেনাবাহিনী করেছিল এবং ভারতীয় এয়ারফোর্স করেছিল, আমাদের নৌবাহিনীকে কোনো সুযোগ দেওয়া হয়নি। ফলে নৌবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে, বিশেষ করে রাজনাথ সিং এর কাছে একটা ক্ষোভ জানানো হয়েছিল যে আপনারা তো আমাদেরকে সুযোগই দিলেন না, আমরা তো করাচি বন্দর ঘিরে আমরা বসে রইলাম, সুযোগই পেলাম না, আপনারা তার আগেই সিজফায়ার ঘোষণা করে দিলেন। তখন রাজনাথজি বলেছিলেন, এর পরের বারে শুরু করবেন আপনারা। রাশিয়া কি করছে, রাশিয়া বঙ্গোপসাগরে এন্ট্রি চাইছিল, এন্ট্রিটা এতদিন পায়নি। তার কারণ 1971 সালের পর যে মার্কিন এবং রাশিয়ার সঙ্গে বা ইউএসএসআর সঙ্গে যে চুক্তিটা হয়, সেই চুক্তি অনুযায়ী তারা কেউ বঙ্গোপসাগরে জাহাজ ভেড়াবে না, এই চুক্তিটা ছিল। মাঝে রাশিয়া একটা যুদ্ধ জাহাজ এসেছিল, সেটা সৌহার্দ্য বিনিময় করার জন্য ওই এ করে এসছিল। সেটা মার্কিন জাহাজও রণতরী আসে মাঝে মাঝে, এসে মহড়া দেওয়ার নাম করে এখানে ঢোকে। কিন্তু অফিসিয়ালি যখন ভারতবর্ষের সঙ্গে যখন তাদের একটা ডিফেন্স ডিল হলো, যে একে অন্যের বেস ব্যবহার করবে, সমুদ্র বন্দর ব্যবহার করবে, সমুদ্রপথ ব্যবহার করবে, তাহলে কি হলো, যে ভারতবর্ষের যে সমুদ্রপথ বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে অবাধ যাতায়াত হয়ে গেল। কার হলো? রাশিয়ার হলো। তা রাশিয়া এখন যেটা করবে, রাশিয়ার নৌবাহিনী দিয়ে, পুরো ফ্রিগেট দিয়ে রাশিয়া পুরো চট্টগ্রাম বন্দরটাকে ঘিরে রেখে দেবে। আর ভারতের নৌবাহিনী চলে যাবে কোথায়? যৌথভাবে কাজ করার জন্য ভারতের নৌবাহিনী চলে যাবে সোজা করাচি। এবার করাচি বন্দর ধ্বংস হবে। আগের বারে 7 দিন ধরে চলেছিল, এবারে ধ্বংসস্তূপ পুরো একেবারে জলের নিচে চলে যাবে, আর গড়া যাবে না। এই যে রাশিয়ান সেনাবাহিনী যে নৌবাহিনী যে এই বন্দরে ভিড়বে এবং বন্দর আক্রমণ করবে, সেটা যখন শেখ হাসিনা যখন শোনেন,
তখন উনি বলেন যে আপনারা যে এটা করবেন তাহলে পরে আমি দেশ চালাবো কি করে, দেশ চালাবো কি করে আমি। তখন পুতিন বলেন আমরা ধ্বংস করে দিচ্ছি, কিন্তু 1 মাসের মধ্যে আপনাকে কথা দিচ্ছি 1 থেকে 2 মাসের মধ্যে আমরা পুরোপুরি গড়ে দেবো আমাদের অর্থে, আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না, আপনি সরকার নিয়ে চিন্তা করুন, বাকিটুকু আমরা বুঝে নেব। এবার কি করে বুঝবে না বুঝবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার, আমি ওর মধ্যে যাব না, আমি জানি, কিন্তু এটা আমার বলার এখতিয়ার নেই, আমাকে বলতে বারণ করা হয়েছে। কিন্তু যেগুলো বলতে বলা হয়েছে আমি কিন্তু নাম করে সেগুলোই বললাম যে এই সূত্র আমায় জানিয়েছে। এবার আপনারা কনফার্ম করে নিতে পারেন সেই সূত্র সত্যি জানিয়েছে কিনা, আর তিনি আমায় রিজয়েন্ডার পাঠাচ্ছেন কিনা আমার ভিডিও প্রকাশ হওয়ার পর। ভারত সরকারই খোদ রিজয়েন্ডার পাঠিয়ে দেবে যদি আমি ভুল বলে থাকি, কারণ এখানে ভাষার ব্যবধানটা কোনো ব্যাপার না, সব গুগল ট্রান্সলেটার বসানো আছে হিন্দিতে আর ইংরেজিতে, সর্বত্র সব কটা মনিটর করা। আপনি একটা ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের একটা চ্যানেল ভারতবর্ষের কাশ্মীর নিয়ে একটা কথা বলুন, টেস্ট করার জন্য একটা নতুন চ্যানেল খুলে আপনি কাশ্মীর নিয়ে কথা বলে দেখুন, আপনার চ্যানেল 7 দিনের মধ্যে যদি অফ হয়ে না যায়, ব্ল্যাকআউট যদি না হয়ে যায়, আমার নামে কৌত্তা বসে দেবেন। বুঝতে পেরেছেন? কারণ বাংলা ভাষা তারা যদি বোঝে আমারটাও বুঝবে। যাই হোক, তো আরো এই সমস্ত বিষয়, স্ট্র্যাটেজিক্যাল বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে পুতিনের অনেক কথাবার্তা হয়েছে। এবারে আপনারা প্রসঙ্গ তুলতে পারেন যে সাইমা ওয়াজেদ পুতুল কেন। আমি কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা আপনাদের বলে যাচ্ছি যে ভারতবর্ষ বারবার বলছে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে রেডি করুন, আপনার পরবর্তী প্রজন্ম যিনি আছেন তাকে রেডি করুন, আপনি কাকে বাঁচবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু রেডি করুন। উনি সাইমা ওয়াজেদ পুতুলকে উনি ডেকে নিয়েছেন, তাই পুতুলকে নিয়ে, পুতুলের মধ্যে কিন্তু আমাদের নর্থ ব্লকে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে, সাউথ ব্লকে ঘোরাফেরা করে, এটা জানবেন। ওনার কিন্তু অবাধ যাতায়াত, মানে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, হাসিনার পরিবর্তে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। উনি অবাধে কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করে, মায়ের সঙ্গে দেখা করে না চলে আসেন। এবার পুতুলকে নিয়ে গিয়ে রাশিয়াতে উপস্থাপন করা হলো, পুতুলকে এই জয়শঙ্কর নিয়ে গিয়ে পুতুলের সামনে সমস্ত কিছু ডিসকাশনটা হলো, যাতে পুতুল ভবিষ্যতে শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করবেন সে তার মেয়ের হাতে, তাহলে তার মেয়ে যাতে সুচারুরূপে ব্যাপারটা সামলাতে পারে এবং ব্যাকগ্রাউন্ডটা তার যদি জানা থাকে তাহলে চালাতে সুবিধা হবে বলেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই হচ্ছে আসল ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে পুতিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল, পুতিনের সঙ্গে পুতুলের ডিরেক্টলি কথাবার্তা বলানো, 1 to 1। একটা পরবর্তী রাষ্ট্রপ্রধান যখন পুতুল হবেন তখন সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর একটা রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন তিনি যেন সরাসরি কথা বলতে পারেন, তার জন্য একটা মুখোমুখি সাক্ষাৎ হয়ে রইল। এটাও একটা ক্ষেত্র প্রস্তুত হলো। তো আপনারা যে যারা বলেন না আমার সূত্র বলেনি, আমার সূত্র কনফার্ম করেনি, অমুক করেনি, এবার সূত্রদের বলতে দিন, তাদের বলুন আমার এই ভিডিও কন্ট্রাডিক্ট করুক, যে হ্যাঁ বিদেশ সচিবকে ফোন করুক, এই কথা আমি বলিনি, বলুক তারা, তাই তো অনেক যোগাযোগ আছে, তারাও তো নাকি সাউথ ব্লক নর্থ ব্লকে সব ঘোরাঘুরি করে আমাকে কন্ট্রাডিক্ট করার জন্য, তারা বলুক, তারা তো বড় বড় পজিশনে আছে। তো আমার নমস্য ব্যক্তি, আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলবো না, কিন্তু যখন মিথ্যে রটানো হয় না, এই গুজবগুলো আপনারা ভুলে গেছেন। এই যেগুলো আমি বললাম, এই হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া, শরবত দিল, বৈঠক, তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা, ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বন্ধ, এইগুলো যদি আমি না বলে দিতাম তাহলে আপনারা ভুলে গিয়েছিলেন, আমিও ভুলে গিয়েছিলাম, মনে করে আবার বলতে হচ্ছে। সুতরাং ভিডিও আর বাড়াবো না। শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে এমন কিছু কথাবার্তা হয়েছে, পুতিন, জয়শঙ্কর এবং শেখ হাসিনা তিনজনের সঙ্গে এমন কিছু সে কথাবার্তা হয়েছে যার ভিত্তিতে, যেটা আমি জানতে পারিনি, আমি যেটা জানতে পারি নাই বলে দিই, জানতে পারিনি, তার ভিত্তিতে গতকালকে জয়শঙ্করজি ওই কথাটা বলেছেন। তিনি যখন মনে করবেন তিনি পরিস্থিতির শিকার হয়ে এসেছিলেন,
তিনি যখন মনে করবেন তখন তিনি যাবেন। এবার কি কথাবার্তা হয়েছে সেটা তো একটা গোপনীয় ব্যাপার, সেটা কেউ ভাঙবে না, আমি তো ভাঙবই না, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। জঙ্গি ফুয়াদকে আজকে জনতা ধাওয়া করেছে, ব্যাপারটা দেখে আমাদের অনেকের ভালো লেগেছে। কিন্তু শুধু এই একটুখানি ধাওয়াতেই জঙ্গি ফুয়াদের অপরাধ শেষ, অথবা এখানেই কি জনতা থেমে যাবে? আসুন আমরা সেই জিনিসটা একটু বিবেচনা করে দেখি। জঙ্গি ফুয়াদ কোথা থেকে এসেছে সেটার একটু ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা দরকার। আমরা শুনেছিলাম যে জামাতের তরুণ সমর্থক নেতাদের নিয়ে একটা পার্টি হচ্ছে, এবি পার্টি, যেখানে এরা মুক্তিযুদ্ধকে মেনে নেবে, ৭১-এর জন্য দায় নেবে না, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা শুনেছি। এবং এটাও শোনা যায় যে ডিজিএফআই নাকি এই পার্টি তৈরি করেছে, আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এই জঙ্গি ফুয়াদকে তৈরি করার ক্ষেত্রে। কিন্তু দেখুন, আপনি ডিজিএফআই দিয়ে বা এই ধরনের কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে কখনোই আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল বা কিছু তৈরি করতে পারবেন না। কারণ যে ছেলেটা ডিজিএফআই তে ঢোকে, আর্মিতে ঢোকে, সেই তো এই যে আমাদের সার্বিকভাবে যে আমরা জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত, জঙ্গি মতবাদ দ্বারা আক্রান্ত, সেখান থেকেই তো এই ছেলে মেয়ে যারা এগুলা রিক্রুটেড হয় ওরা ওইখান থেকে উঠে আসে। সে আওয়ামী লীগের ঘরে জন্ম নিল না জঙ্গির ঘরে জন্ম নিল, আসলে মূল কথা হলো তার সার্বিক মানসিকতা তৈরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার ১৬ বছর ১৭ বছরে গুণগত পরিবর্তন করতে পারে নাই। ফলে এই সব এবি পার্টি তৈরির ক্ষেত্রে জারি ভূমিকা থাকুক, মোট কথা হলো যে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে এগুলা সম্ভব না। এটা হলো আওয়ামী লীগ পার্টিটাকেই করতে হবে, তাদেরকেই অনেক বেশি নিবেদিত প্রাণ হয়ে এখানে কাজ করতে হবে। কিন্তু এই এবি পার্টি তৈরি হওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এরা মূলত জামাতের যে সিনিয়র জঙ্গিরা আছে এদের চেয়ে অনেক বেশি ভয়ানক, অনেক বেশি বাকপটু, অনেক বেশি ঘৃণা সৃষ্টি করতে পারে। আপনি জঙ্গি ফুয়াদকে দেখেন না কেন, এই জঙ্গি ফুয়াদ আপনার ৫ আগস্টের পরে ঢাকা শহরে সবচেয়ে বড় বেয়াদবদের মধ্যে একজন, একেবারে জঘন্য বেয়াদবদের মধ্যে একজন হিসাবে সে আবির্ভূত হয়েছে। তার সাথে ছিল জাহেদ, তার সাথে ছিল জিল্লুর অবশ্য পরে শিয়ানা মাল এখন থেমে গেছে, ভিন্নভাবে করছে বিএনপির হয়ে। তারপরে মুর্তজা, যাকে ইউনুস ওয়াশিংটনে পাঠিয়েছে। এরা খোদ ঢাকা শহরে বসেই বাংলাদেশের সব ধরনের যা যা কিছু বাংলাদেশের সত্যিকারের প্রাণ, সেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, যাই কিছু বলুন না কেন, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি বেয়াদবি করেছে। এবং জঙ্গি ফুয়াদ এবং এবি পার্টির আর একটা ক্রেডিট কি জানেন? এদের নাকি বিভিন্ন অনুষ্ঠানে ওই আওয়ামী কমিউনিস্ট পার্টির সেলিম, প্রিন্স, এরা গিয়ে যোগ দিত এবং একসাথে ইফতার করত, তারপরে এদের সাথে আলাপ আলোচনা করত। অথচ আমরা দেখলাম যে কোথায় মুক্তিযুদ্ধের পক্ষের একটুখানি সমর্থন তো করবে তা না, বরঞ্চ এই জামাতের নতুন যে জেনারেশন, এরা পুরনো জেনারেশনের চেয়েও ভয়ানক জঙ্গি। সেটা ফুয়াদকে দিয়ে যেমন বোঝা যায়, যে কোনো আপনি যুদ্ধাপরাধীদের আপনি সন্তানগুলাকে দিয়ে চিন্তা করেন। গোলাম আজমের ছেলে তো গোলাম আজমের চেয়ে 10 কাঠি সরেস। গোলাম আজমের তো এক ধরনের দৃঢ়তা ছিল, আপনার এক ধরনের কি বলবো ধীশক্তি ছিল। কিন্তু তার ছেলে তো বদ্ধ উন্মাদ, যে ছেলেটা এখন বাংলাদেশকে চালাচ্ছে, আজমি। এই আজমিরা কিন্তু আবার দেখবেন যখন ওরা বিপদে ছিল আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভদ্র ছিল, কিন্তু সে ওই কিন্তু সুযোগ পেয়ে সে খোলস থেকে বের হয়ে গেছে। কিন্তু বিপরীত দিকে চিন্তা করেন, এই যে ২৪-এর যে আমরা জুলাইতে যে জঙ্গি উত্থান দেখলাম, এখানে দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতার সন্তানরা, অনেক ক্রিকেটার এরা কিন্তু জঙ্গিদের সাথে রাস্তায় নেমে গেছে। আপনি কি কখনো কল্পনা করতে পারেন যদি আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, একটা আন্দোলন তৈরি করতে পারে, যেসব জামাতের নেতা আছে, বাংলাদেশের চিহ্নিত জঙ্গিরা আছে, তাদের কোনো সন্তান এদের সাথে যোগ দিবে না? কোনোদিন যোগ দিবে না। এর কারণ হলো জঙ্গিরা অনেক বেশি নিবেদিত প্রাণ, তাদের
এই যে ঘৃণা এবং অশান্তিটাকে চিরস্থায়ী করার জন্য তারা যে পরিমাণ নিবেদিত প্রাণ, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেইটার তো ধারে কাছে নাই। তারা রাষ্ট্র ক্ষমতাটাকে মনে করে যে আমার রুটি রুজি, আমার দুর্নীতি এইসবের মানে ইয়ে। কিন্তু আসলে তো সেটা হওয়া উচিত ছিল না। বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের জন্য রাষ্ট্রটা শাসন করা অনেক কঠিন। সেখানে প্রতিটা মন্ত্রীরাই তো আসলে রাজনৈতিক সরকারি ক্ষমতাটা ভোগ করে, বা যাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো তাদেরকে অনেক বেশি নিবেদিত প্রাণ হওয়ার কথা না? সেটা কি আমরা হয়েছিলাম? না, আমরা হইনি। কিন্তু তারপরও জঙ্গি ফুয়াদদের উপর বিপদ কিন্তু ধেয়ে আসছে। কিভাবে ধেয়ে আসছে চিন্তা করেন। আজকে বাংলাদেশের মানুষ কেন জঙ্গি ফুয়াদদের পেছনে গেছে? বাংলাদেশের মানুষ মূলত জঙ্গি ফুয়াদদের কাছে গেছে কারণ ওই যে একটা কথা তারা জেনে ফেলেছে যে বেহেশতে গেলেই ৭২ হুর তার জন্য রেডি। এটা তো বাংলাদেশের পুরুষগুলা শুনে ফেলেছে, তাই না? মোটা দাগে যেই দেশের পুরুষ বা মানুষ আপনার শেয়ার বাজারের যে আপনার ফটকা কারবার হয় সেই লোভ সামলাতে পারে না, সেই দেশের মানুষ যখন জানে যে বেহেশতে গেলেই ৭২ হুর পাওয়া যাবে এবং সেটা আসলে আছে কি নাই সেটা তো তার আসলে শেয়ার বাজার থেকে তো সবাই উপকৃত হয় না এই এই ফটকা কারবারে গিয়ে। তারপরেও তো হাজার হাজার মানুষ কিন্তু লাইন ধরে। তো এই পুরুষগুলা শুনে ফেলেছে না যে ওইখানে গেলেই ৭২ হুর, এই লোভ থেকে তো সে সরতে পারবে না কোনোদিন। কিন্তু এই লোকগুলা যারা তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই জায়গায় ৭২ হুরের কাছে যেতে হইলে আমার তরিকায় আসো, জামাত হেফাজত বাংলাদেশের যারা জঙ্গিরা আছে তারা তো এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে এবং এই জন্য মানুষ কিন্তু ওদেরকে ভালোবাসে। কিন্তু আওয়ামী লীগ বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যদি জঙ্গিদের প্রকৃত অবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে পারতো যে না, তারেক মনোয়ার বা কাজী ইব্রাহিম বা ফুয়াদের কথায় যদি কেউ বেহেশতে যেতে চায় তাহলে তো সে আল্লাহকেই একজন ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করছে। কারণ কাজী ইব্রাহিম একটা সরাসরি ক্রিমিনাল, সে মিথ্যা কথা বলে। তারেক মনোয়ার এরা যে কত মিথ্যা কথা বলেছে পাবলিকলি সবাই জানে। আমির হামজা মিথ্যা কথা বলে। অর্থাৎ এইসব ক্রিমিনালদের কথায় যদি কেউ বেহেশতে যাবে সে তো আল্লাহকেই ক্রিমিনাল তৈরি করে ফেলতেছে। এই জিনিসটা যদি সত্যিকার একবার মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে চিন্তা করুন তো এই জঙ্গিগুলোর কি বেহাল দশা হবে। আমি আশা করছি না যে সেটা রাতারাতি হবে, কিন্তু কি হবে জানেন, বাংলাদেশ একেবারে ধ্বংসের কিনারায় যেমন দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের আপনার পেটের ভাত, পরনের কাপড়, এই প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলার উপরেও কিন্তু থাবা বসিয়েছে ইউনূস। আপনি যতই বিএনপিকে ক্ষমতায় আনুন, বিএনপির মধ্যে তো অনেক ভালো মানুষ আছে, আমি অস্বীকার করব না, আমি তাদেরকে রেসপেক্টও করতে চাই। বিএনপিও যদি ক্ষমতায় আসে এই জঙ্গিদের তারা দমন করতে পারবে না। আর জঙ্গিরা আসলে তো জঙ্গিদের দমন করতে চাইলেও পারবে না, কারণ হলো যে জঙ্গি যা চায় সেটা অশান্তি। তার জন্য সে কিন্তু সে মেরে ফেলবে, জামাতের শফিককে মেরে ফেলবে, তারেক রহমানকে মেরে ফেলবে, কোনো সমস্যা নেই। তারেক রহমান যেমন ২১শে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা এবং পুরো আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিল, পারে নাই। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে যদি জঙ্গিরা অ্যাটেম্প্ট নেয় ওটা সাকসেসফুল হয়ে যাবে। কারণ তারেক রহমান সাহেবকে আমরা দেখলাম যে আসলে ওনার মানে অ্যান্টেনা এত নিচে অ্যান্টেনা দিয়ে আসলে বাংলাদেশের মতো দেশ শাসন করার যোগ্যতা উনি এখনো অর্জন করেন নাই। মানে আমি ওনার প্রতি মানে জঙ্গিদের হয়েও শাসন করার যোগ্যতা উনি অর্জন করেন নাই। বাংলাদেশের সাধারণ মানুষকে আসলে আমাদের ওই জিনিসগুলো বুঝাতে হবে। যতক্ষণ আমরা না বুঝাই ততক্ষণ মানুষের যখন আপনার জঙ্গিদের পাশে থাকবে ঠিকই, কিন্তু যখন তার সত্যিকারের ক্ষুধার জ্বালায় সে জ্বলতে থাকবে তখন সে একটু হলেও চিন্তা করবে, হায় রে, ইউনূস আমাকে শফিকের তরিকায় ইয়েতে যেতে বলে, বেহেশতে গিয়ে ৭২ হুরের সান্নিধ্য লাভ করতে বলে, কিন্তু ইউনূস তো নিজে হাদিসে যে সর্বোচ্চ সংখ্যক বলা আছে ৮,০০০ হুর, সে এই দুনিয়াতেই সেটা ভোগ করে ফেলছে। কিভাবে? পড়শিমারা এমন ব্যবস্থা করে দিয়েছে ইউনূসের কোটা আর ৭২ সীমাবদ্ধ নাই। সে কিন্তু এই ৮,০০০ই কিন্তু পৃথিবীতে লামিয়াকে সে কি করছে আমরা দেখছি না? মানে পর্দার আড়ালে পর্দার সামনে, এটা বাংলাদেশের মানুষ দেখেছে না? এই ধরনের চাতুর্য, এই লোভী বদমাশগুলা বাংলাদেশকে যে দখল করে ফেলছে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ তার পেটের ক্ষুধা যখন একটু একটু বাড়বে, তার যে ছেলেটা বিদেশে যেতে পারতো সে বিদেশে আর যেতে পারছে না, ইউনূসের কারণে সবাই ভিসা বন্ধ করে দিয়েছে। সে আশা করছিল ইউনূস আসলে একেবারে সবাই এসে বাংলাদেশে দূতাবাস খুলবে আর তার ছেলেকে ডেকে ডেকে ভিসা দেবে। এবং ইউনূসও কিন্তু এই জচ্চুরিগুলো করেছে, মানুষের সাথে করেছে না? বারবার বলে যে বাংলাদেশের এই তরুণরা সারা বিশ্ব দাবড়ে বেড়াবে, ওইখানে যাবে, তার কাছে কান্নাকাটি করছে বিদেশিরা এসে, আপনি আমাদেরকে তরুণদের দেন। এবং
বাস্তব অবস্থাটা হলো যে ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে। মানুষ যখন দেখবে যে ইউনূসের এই কথাগুলো, হুম? যে আসলেই চরম নিষ্ঠুরতা একটা দরিদ্র দেশের সাথে, একটা দরিদ্র জাতির সাথে, তখন ইউনূসকে বাংলাদেশের মানুষ কি করবে বলুন তো? এই যখন মানুষের উপলব্ধিটা আসবে, তখন কিন্তু জঙ্গি ফুয়াদকে আজকে যেভাবে আপনার ছেড়ে দিয়েছে, এইভাবে কিন্তু আর ছেড়ে দিবে না। জঙ্গি ফুয়াদ বলুন, অথবা নাস্তিক জঙ্গিগুলা বলুন, জাহেদ, সলিমুল্লাহ, ফরহাদ মজার, ও যদি মরে না যায় শফিক রেহমান, তারপরে এইভাবে আরো অসংখ্য নাস্তিক জঙ্গি আছে না জামাতে ইসলামের সাথে, এগুলোকে বাংলাদেশের মানুষ ঠিক সেই ব্যবস্থাটা করবে, যে ব্যবস্থাটা ইতিমধ্যে সারা পৃথিবী জঙ্গিদের করে দেখিয়েছে। কি কারা করে দেখিয়েছে? প্রকৃষ্ট উদাহরণ সৌদি আরব, প্রকৃষ্ট উদাহরণ রাশিয়া, ফ্রান্স, পাকিস্তান। এরা সবাই জঙ্গিদেরকে রাস্তায় মেরে ফেলেছে না? শুধু পাকিস্তান যে কত জঙ্গি রাস্তায় মেরেছে, এইটা আপনারা শুধু একটু হিসাব করে দেখবেন। যে রাষ্ট্রটা জঙ্গিদের ব্যবহার করে, উৎপাদন করে সুযোগ মতো, প্রয়োজন মতো, সেই রাষ্ট্র কিভাবে জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে গুলি করে, এটা একটু আপনারা নিজেরা খোঁজ করে দেখবেন। আমাকে এগুলো নিয়ে এত খোঁজ করতে বলবেন না। এগুলো এখন অনলাইনে আপনি সহজে এগুলো পাবেন। ঠিক সেই ব্যবস্থাটাই বাংলাদেশের মানুষ, এই ফুয়াদ বলুন, সেই নাস্তিক জঙ্গি বলুন, আস্তিক জঙ্গি বলুন, যারা বাংলাদেশের মানুষের আজকে সর্বনাশ করেছে, যারা বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়েছে, যারা বাংলাদেশের মানুষের আপনি নির্বুদ্ধিতা বলতে পারেন, অশিক্ষা বলতে পারেন, চিন্তাহীনতা বলতে পারেন, অথবা ইনোসেন্সও বলতে পারেন। হ্যাঁ, এইগুলোর সুযোগ নিয়ে যারা বাংলাদেশটাকে এইভাবে দখল করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু ওই শার্লি হেবদোতে জঙ্গি আক্রমণের পর ফ্রান্সের পুলিশ যেভাবে সবগুলা জঙ্গিকে রাস্তায় মেরে ফেলেছে, এই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফুয়াদের মতো জঙ্গিকে রাস্তার মধ্যে মেরে ফেলবে।